আসসালামু আলাইকুম। জি, আমার নাম হলো হালিমা। আমার অফিস হলো মিনারা। আপনি কিসের চাকরি করেন? আমি গার্মেন্টসে জব করি। গার্মেন্টসে জব করেন। হুম। তো আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি চাঁদপুর মতলবে। চাঁদপুর মতলব থেকে হুম। আপনি ঢাকাতে কবে আসছেন? কত সালে? আমি ঢাকাতে আসছি 2006 সালে। 2006 হুম, 6-তে। তো তখন আপনি আসার পর আপনার ফ্যামিলি মেম্বার কয়জন? ফ্যামিলি কে আছে? আমার ফ্যামিলি মেম্বার, হ্যাঁ, আমার বাবা, মা আর আমরা 5 বোন 1 ভাই। আপনি সবাই সবার আছে। চেয়ে ছোট না বড়? না, আমার বোন বড়, তারপর আমার ভাই, তারপরে আমি, তারপরে আরো 3 জন। হ্যাঁ। আমি এখানে নারায়ণগঞ্জে আপনি কতদিন ধরে আছেন? নারায়ণগঞ্জে আমি আজকে 2006 সাল থেকে এই পর্যন্ত 20 বছর হইব। 2006 সালে মনে হয় 20 বছর থেকে আছি। তাই? হ্যাঁ। আপনার বিবাহিত? হুম। আমি তো বিবাহ করছি, কিন্তু আমার আব্বু আম্মু তো আমারে ঢাকাতে আসতে দিতে চায় নাই। তবে আমি পালায় আসছি। তাই? হাসবেন্ড? হাজবেন্ড তখন ছিল না, বিয়ের আগেই পালায় আসছি। তো 1 বছর গার্মেন্টসে চাকরি করার পরে আবার চলে গেছি বাড়িতে। আমার আম্মু নিয়ে গেছে জোর করে। পরে আবারও পালায় পড়ছি। পরে পালায় আসার পরে আমার বড় আপুর কাছে আসছে। আমার বড় আপু আবার এই নারায়ণগঞ্জের লামারবাগে চাকরি করতো। উম, বড় আপুর জামাইও ডাইভিং এর কাজ করতো। বড় আপু গার্মেন্টসে চাকরি করতো। তখন আমি বলছি যে আমাকে যেহেতু এত অভাব, মানে খাইতে পারি না, মানে পড়তে পারি না, ধরেন বিভিন্ন অভাব ছিল। এই ধরেন লাউ টমেটো এগুলো খায়া থাকতাম, কিন্তু ভাত পাইতাম না। অনেক গরিব ছিল আমার আব্বু। এই যে বোন আছে না, বোনের দিয়া চাল দিয়া আমাকে ঘর করতো, পাকঘরের মতো বোনের চাল আছে না, হ্যাঁ হ্যাঁ, সুনের ঘর দিয়া করতো। তখন অনেক কষ্ট। তখন আমি আবার মেশিন কিনছিলাম, টেইলারি মেশিন কাজ করে আমি কানের দুল বানাইছিলাম। তখন দেখি এটা আমার কিছু আসে না বা হয় না, হাত খরচের টাকা হয় না। তখন আমি বলছি আমার আব্বুও গরিব, চালাইতে পারে না। আমি লেখাপড়া করছি এসএসসি পর্যন্ত। আব্বু আর লেখাপড়া করানোর সামর্থ্য ছিল না, সবারই বেশ কম লেখাপড়া করাইছে। কিন্তু তখন ভাবলাম যে আমার তো এইভাবে আমার দিন যাইব না। আমার আব্বু যেহেতু গরিব, বিয়া শাদি দিতে পারে না। আমরা 5 বোন, 5 বোনের ভিতরে আমার ছোট বোন আর আমি, আমরা দুজনই অনেক সুন্দর। কিন্তু তখন অনেক বিয়ের কাজ আসলো, মানুষ বলতো যে ওরাও এত গরিব এত গরিব, তারপরে ওরা আমাদের কোনো করতে পারবে না, মানে গরিব কিছু দিতে পারবে না, বা একটু বসার খাওয়া মানে ভালো একটু কিছু করতে পারবে না। তখন আবার বিয়ের কাজ ফিরা যেত। তখন আমি চিন্তা ভাবনা করলাম, তা আমি চাকরি করব, যে কাজই হোক, ছোট হোক আর বড় হোক। তখন তো এত বুঝি নেই, আম্মু তো আসতেই দেয় নেই। তখন আইসা পালায় গার্মেন্টসে লাগলাম। গার্মেন্টসে লাগিয়ে 1 বছর চাকরি করে আবার ফিরে চলে গেলাম। আবার ফিরে আসলাম। তখন আমার হাজব্যান্ডের সাথে পরিচয়। আমার হাজব্যান্ডের বাড়ি হলো রংপুর, কুড়িগ্রাম। তখন আমার হাজব্যান্ড আমারে পছন্দ করলো, আমিও পছন্দ করলাম। তখন 1 বছরের 3 মাস হইব দুজনের সম্পর্ক। তখন সে তার বাড়িতে চলে গেছে, আমি আমার বাড়িতে চলে গেছি। যাওয়ার পরে সে হঠাৎ করে 6 মাস পরে আমার বাড়িতে গেল। যাওয়ার পরে বলতেছে, তোমার ঠিকানা দাও, আমি তোমার বাড়িতে যাবো। আমি কই, কেন আমার বাড়িতে যে আসবা? কয়, আমার তোমার পছন্দ হয়েছে, আমি কথা দিছি বিয়া করব। পরে আমি ঠিকানা দিলাম। ঠিকানা দেওয়ার পরে আসলো। তো আমার বাবা মা কেউ রাজি ছিল না। তখন রাজি ছিল না, আমি রাজি ছিলাম যে ছেলে এত দূর থেকে আসছে, যেহেতু আমিও পছন্দ করি, ও পছন্দ করে। তখন আমার আব্বু আম্মু কেউ রাজি না, চাচা জেঠারা ফুফাতো ভাই যারা আছে সবাই কেউ রাজি না। ভয় করে যে রংপুরের ছেলেরা তো একদিন 10 বছর হইলেও মনে করে ওরা সংসার ভাঙে, আবার ওরা করে 2টা করে বিয়ে। তখন আমি এটি বুঝি নাই। হ্যাঁ, আমার বাড়িতে এই যে এই জায়গায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগে যাইতে। তখন আমি এগুলা মনে করি নাই যে আমার তো মরা লাগবে, একদিন এনো মল্ল মাটি দিব, ওই জায়গায় মল্ল মাটি দিব। তা যেহেতু আমার পছন্দ হয়েছে, বিয়েই করবো। তা আমার আব্বু আম্মু আবার বিয়ে দিতে পারে নাই। আমার 5 বোন আসলাম, এরকম অবস্থা আসছিল না। তো আমার জেঠিরা কইতো, তুমি একটা ছেলে বেলে আনো, আমরা তোমার বিয়া দিব, কারণ তোমার আব্বু দিতে না, তোমার পছন্দ মতো একটা ছেলে নিয়ে এসো, আমরা বিয়ে শাদী দিব। তখন আমি গেলাম। যাওয়ার পরে ওই ছেলেটা আমার বাড়িতে গেল, 4 দিন থাকছে। 4 দিন থাকার পরে এই যে পরে 4 দিন থাকার পরেই বিয়া শাদীর কথা বললো। তা আমার আব্বু আম্মু কেউ রাজি না। আমি বলছি হ্যাঁ, আমার মেম্বার আসলো যে তুমি আম্মু রাজি বিয়াতে?
আমি বলছি হ্যাঁ, যেমন যে ছেলে আসছে এত দূর থেকে আমিও রাজি। তো বলছে মেয়ের ছেলে তো রাজি, তাহলে দুজনে বিয়ে দিই। তো এখন আমার আব্বু আম্মু কয় যদি ভবিষ্যতে কিছু হয় আমরা দেই না, আপনারা দেই। পরে এই করে বিয়ে শাদী দিল মেম্বার চেয়ারম্যান আইসা। তখন আমরা ঢাকা আসলাম, চাকরি করলাম। তখন আমার জামাই আমার এক বড় মেয়ে হইলো, হওয়ার পরে লাস্টে দিয়ে আমার জামাই ছোট মাইয়া পেড়ে দিয়ে দেশে যাইতে ছিল, তখন অ্যাক্সিডেন্টে মারা গেল। অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে আমি কি করব অনেকদিন ছিলাম রংপুরে আমার মেয়েদের, দুইটা মেয়ে নিয়েই। এটা তো ছোট ছিল, বড়টা তো একটু বড়ই ছিল। অনেক কষ্ট, এই মেয়ে নিয়েও আমার কষ্ট। আমি মেয়ে কিভাবে পালবো, কিভাবে রাখবো, অনেক শাশুড়ি একা, শাশুড়ি পালতেছে না, কয় আমি পারতাম না, এই সেই মেলা কথা। পরে আমার জামাই যখন মারা গেল তখন আর আমি কি করবো, সবাই বলতেছে তো তোর জামাই মারা গেছে, তোর শ্বশুরই তো মানুষের বাড়িতে কাম করে খায়, তাই তুই কি করবি, তুই তাই চল ঢাকা যা, তোর দেশে তো ঢাকার বাড়ি, এই নারায়ণগঞ্জে থেকে তোর বাড়ি হলো চাঁদপুর, 1 ঘন্টা লাগে যাইতে, 1.5 ঘন্টা লাগে, তুই ওই দেশে যা, তুই এখানে থেকে কি করবি, খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নাই, তুই কি করবি। তখন বললো হ্যাঁ, আমি চিন্তা করলাম ঠিকই তো বলছে, কিন্তু মুরব্বীরা বলতেছে আমার এই কথা যে এমন করুণ অবস্থা, তোমার শ্বশুরি মাইসের বাড়ি কাম করে খায়, আবার তুমি ওখান কাজ করো, তো এই কাজে তো পোষাইতো না, খালি পেটে বাতে, তোমার 2টা সন্তান আছে, মানুষ করা লাগবে, যা হবার তো হয়েছি। তখন আমি চিন্তা ভাবনা কইরা এই ঢাকা শহর আসলাম 2009-তে। 9 নাকি কত হইব, 9 না 6, 7, 8, 9 এমন হইব না, হইব 10 বছর। এই 6 থেকে শুরু কইরা একেবারে 10 বছর হইব। কত সাল এটা আমার খেয়াল নাই গা, কত সাল হইব। 10 বছর পরেই আমার জামাই এই অবস্থায় অ্যাক্সিডেন্টে মারা যায়। এই জায়গা থেকে যাওয়ার পরে ওই যে আমি ছিলাম প্রেগনেন্সি, ছোট মেয়ে পেটে ছিল, তখন থেকেই আমার জামাই আমারে আনতে গেছিল, দিয়েতে গেছিল, তখন থেকে অ্যাক্সিডেন্টে মারা যায়। সে কিন্তু আগে চলে গেছিল গাড়ি দিয়া, আমি পরে গেছিলাম। আমি বলছি দিয়ে তুমি কোথায়, কয় আমি আগে আইসা বলছি। আমি কে আমরা তো অসুস্থ, তুমি আমার আগে ছেড়ে গেছো, কয় তুমি আসো, এই অমুক জায়গায় আসো। তখনই কিন্তু গাড়িতে কথা বলতে বলতে, পরে কানে নিয়ে মোবাইল কথা বলতে বলতে অ্যাক্সিডেন্টে হঠাৎ করে একটা গাড়ি দিছে, একেবারে হয়ে গেছে, আহত হয়েছে। তখন থেকেই এই কাহিনী। তো আমি অনেক কষ্ট ভোগ করছি জীবনে, অনেক কষ্ট জীবনে আমার মেলা কষ্ট আমি ভোগ কইরা তারপরে এই ঢাকা শহর আজকে 19-20 বছর ধরে আছি। আমি জীবনে টাকা পয়সা কি জিনিস চোখও দেখি নাই, টাকা কি জিনিস চোখে দেখি নাই, খাইতে পাই নাই, শুইতে পাই নাই, ঘুমাইতে পারি নাই, রাস্তা ব্যাগ লয়ে ঘুরছি, চাকরি পাই নাই, আমার কোনো আপনজনে জায়গা দেয় নাই। তারপরে আমার বোন এই দেশে একটা লামার বাগে স্থানীয় বিয়ে দিছে, আমি ডরে যাই নাই। ওরাও মনে করেন মান সম্মান ভয় করছে যে আমার বোনটার এরকম হয়েছে। আমার অনেক করুণ অবস্থা হয়েছিল। তখন আস্তে আস্তে আমি এক গার্মেন্টসে চাকরি করি, আমি খুব অসুস্থ হয়ে যাই। আরেক গার্মেন্টসে চাকরি করি, আমি খুব অসুস্থ হয়ে যাই। এমনি করে অনেক দিন থেকেই আমি চাকরি করি, প্রায় 10 বছর চাকরি করছি। তখন আমি অসুস্থ হয়ে গেছি গা। এই গার্মেন্টসে 6 মাস, ওই গার্মেন্টসে 1 বছর, ওই গার্মেন্টসে 3 বছর এমনি করে চাকরি করি, কিন্তু আমি পুরোপুরি সুস্থই না। এখন দিয়ে আমার আস্তে আস্তে ধীরে ধীরে মানে আমার কোনো শরীরে, আমার বাবা মা খাওয়াইতে পারে নাই, পরে জন্মের পরে টিকা মিকা ভালো দিতে পারে নাই, তারপরে খাওয়া দাওয়ারও মেনটেন ছিল না, পরিবেশেরও কিছু ছিল না। এই জন্য আমরা ধীরে ধীরে অনেক অসুস্থ হয়ে আমি এই নারায়ণগঞ্জে আইসা নিজে কাজ করে খাওয়ার পরে একটু যাই খাই, তাও তো গার্মেন্টসও ছিলাম। আবার বাচ্চা কাচ্চা হওয়ার পরে সিজার হয়েছিল, আমার শরীরে রক্ত ছিল না, অনেক অনেক সমস্যা ধরা দিত। তখন আমি অফিস লাগলে আমার খালি নিতে যাইতো না, কইতো না তুমি কাজ করতে পারো না, তুমি যাও, তুমি কাজ করতে পারো না, তুমি যাও। এমন করেই মনে করেন আজকে এই 10-12 বছর ধরে এই কোনো রকমের নাক জিজ্ঞা বাচ্চা আছি। তখন এখন আরেক জায়গার থেকে চাকরি গেল আমার 12 বছর পর, 10 বছর চাকরি করার পরে আরেক জায়গায় আসলাম, করলাম অনেক কান্নাকাটি, আমার চাকরি গেছে, আমার জামাই আমি কেমনে খামো, কি করবো, আমি এমন অসুস্থ হইলাম। তখন আমার বান্ধবী বলে যে থাক, তুই চিন্তা করিস না, দেখো গাছে যদি পোকা থাকে, এই পোকার বিদ্যা আল্লাহ একটা আহার দেয়, তোমারও এমন আহার আছে, চিন্তা করো না। তখন হ্যান থেকে চাকরি যাওয়ার পর থেকে আমার এমন একটা ভালো একটা চাকরি হইলো, সেই চাকরির থেকে আমি অনেক উন্নত, অনেক ভালো। আমার আব্বু আম্মু খালি মা কইতো, আমার ভাই কইতো, তোমার কোনো টাকা পয়সা জমা লাগবে না, তুমি খাও, পেটে ভাতে খাও, আর সুন্দর পরিবেশে চলো, তোমার আর কিছু লাগবে না। তো আমার আব্বু আম্মু এগুলো বলতো আমারে। তখন বলার পর থেকে আমি একটু সাহস পাইতাম যে যাক ঠিক আছে। তখন আমি না খেয়ে মেলা টাকা পয়সা জমাইতাম। বললাম আজকে 10,000 রাখবো, আজকে 10,000 রাখবো, কালকে 8,000 রাখবো, পরশুদিন 5,000 রাখবো, যে মাসে যেরকম পাইতাম ওই রকমই জমাইতাম। ওই রকম জমাই আল্লাহ হ্যাঁ, টাকা জমানেরই যে আমার 2টা মেয়ে আছে, ভবিষ্যৎ আছে না, বিয়া শাদী দিব, আবার আমি
মনে করেন হাজবেন্ড মারা গেলো, তখন আমি কেমনে চলবো, আমারে কে দেখবো, টাকা পয়সা ছাড়া, টাকা পয়সাই তো আমার বন্ধু, বন্ধু ছাড়া তো আমারে কেউ দেখবে না, ঠিক আছে, টাকাই আমার বন্ধু, টাকাই বড় বন্ধু, আমি কেউ বিশ্বাস করি না, আমার বিশ্বাস ভাঙ্গা গেছে গা, কারণ আমি আর বিয়ে শাদিও বললাম না, বিয়ে শাদিও করবো না, কোনোদিনও বিয়ে শাদি করবো না, আমার 2টা বাচ্চা আছে, তখন যদি আমি মনের ভুলে বলি যে আম্মু আমি বিয়ে শাদি করবো না, আম্মু তুমি, আমার আব্বু গেছে, আমার আব্বু মারা গেছে, তুমিও যদি চলে যাও আমাকে কি অবস্থা হইব, তখন মেয়ের দিকে চাইয়া এখন আমি আরো বিয়ে শাদি করি নাই। তখন দেখি আমি গার্মেন্টসও কাম করতাই না, আমার অনেক রোগ ধরছে, অনেক রোগ ধরছে, আমি এই কুরবানিদের পরে চাইছিলাম চাকরি ছেড়ে দিতাম, তাহলে আমার কে খাওয়াইব। এখন আমার বাড়িতে আমার আব্বা মারা গেছে, আমার আম্মু আজকে 18 বছর ধরে পঙ্গু, প্যারালাইসে পঙ্গু, এখন আমার শ্বশুরি মাইসের কাম করে খায়, ঠিক আছে, আমার শ্বশুরি মাইসের কাম করে খায়, তো এখন আমার বাচ্চা 2টা পালবো কি, লেখাপড়া করা লাগবো না। তখন আমি ওই জায়গার থেকে রংপুর থেকে আমার শাশুড়ির জন্য করে পরে আমি পালাই আইছি, বাচ্চা 2টা আমার শাশুড়ির কাছে রাইখা, পরে আই চাকরি লইছি, এখন আস্তে 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 করে টাকা জমাইছি, আবার আস্তে আস্তে করে দেখি আমার এই 20 বছর 40 বছর চলে মনে হয়, 40 বছরের ভিতরে আমার অনেক রোগ হয়েছে, কি রোগ, অনেক রোগ হয়েছে। এখন আমি এই পপুলারে, নারায়ণগঞ্জের পপুলারে, মডার্নে, তারপরে এই ঢাকা পিজিতে, এই যে ঢাকা কি জানি কয়, ওইটা কি জায়গা জানি, ঢাকা ইয়াতে বনানীতে আমি ভালো ভালো ডাক্তার দিয়েছি, হেমন হাইফে, আমি টাকারে কোনো দেয়নি, টাকারে কোনো প্রাধান্যই দেয়নি, টাকারে কোনো প্রাধান্য দেয়নি। কি আরে আমি যদি বাইচে থাকি আমারও ছিল, আমার সন্তান বাঁচবে, লেখাপড়া করবে, সুস্থ থাকবে, তো আমার তো মরার অবস্থায়, আমার তো কোনো বাঁচার কোনো কিছুই নেই, কারণ যেহেতু স্বামী নাই, আমার সন্তান 2টা এতিম হয়ে গেছে, তারপরে আবার আমার বাড়িতে কোনো আমার জায়গা জমিন নাই, আমার ভাইয়ের, আমার বাবা অনেক গরিব, তারপরে দেখা গেছে আমার শ্বশুর বাড়িও অনেক গরিব। তখন আমি চাকরি করে আমার জামাই থাকার কালীন আমি একটু মামার বাড়িতে 60,000 টাকা দিয়া 1 করা জায়গা রেখে একটু ঘর করে, সুনের ঘর, মানে টিন টুন দিয়া, তখন আমি করলাম, এই আশ্রয় নিলাম যে থাকতে পারি কিনা। তখন আশ্রয় নেওয়ার পরে আবার চিন্তা করলাম যে আমার 2টা বাচ্চা আছে, আবার আমারও ভবিষ্যতে চলা লাগবো, তো এখন আমি কারো ভরসা করিও নাই, বিয়ে শাদিও বসি নাই, আমি চিন্তা করলাম আমি কর্ম করে টাকা পয়সা ইনকাম করবো, জমামু। তখন থেকেই আমি এই যে আস্তে 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 চাকরি করতাম, খাইয়া না খাইয়া আমি টাকা পয়সা জমাইতাম, জমার পরে দেখছি আমার অনেক রোগ হয়ে গেছে গা, এখন আমি কি করব। তখন থেকে আমি মোবাইলে দেখি, ফেসবুক দেখি, কিছু হয় না, এই অনুযায়ী এই জায়গায় ডাক্তার দেখাই, বনানীতে ডাক্তার দেখাই, তারপরে আবার মডার্নে ডাক্তার দেখাই, আবার এই ফার্মেসি কিচ্ছু বাজ্যা রাখি নেই, 41 বছরে কিছু বাজ্যা রাখি নেই, মানে 41 বছরে মনে 20 বছর পর থেকে আমার অসুখটা বাড়ছে বেশি, আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে। বাড়ার পরে এখন আমি মোবাইল চালাই, পরে এই মোবাইলটাও আমার একজনে গিফট দিছে, আমার কিনা দিছে, যে আমার ভাই হয়, আমার বনানীতে এক ভাই আছে, আমার মার পেটের, আমার বাবার হলো বোনের সন্তান, ছেলে, হ্যাঁ কিনা দিছে আমার এই মোবাইলটা। আমার মোবাইল ছিল না তখন, ফেসবুক চালাইতে পরে দেখি বলা জাহাঙ্গীর কবির স্যারের এইটা আসছে, তাই আমি বললাম কি এটা কি সত্য না মিথ্যা, আমি দেখি, দেখতে দেখলাম আমার রোগের সাথে অনেক মিল আছে, আমার রোগের সাথে অনেক মিলও আছে, ভালো। তা আমি বললাম কি আচ্ছা ঠিক আছে, আমি কেউরে বিশ্বাস করলাম না, আমি নিজে কেউরে বললামও না, কেউর কাছে গেলামও না, আমি নিজে দেখতে আমার অনেক ভালো লাগছে। আমি কয়েকদিন ডায়েট করছি, বা স্যারে যেভাবে বলছে এইভাবে চলছি, চলার পরে লাস্টে দিয়ে দেখলাম আমার না খুব ভালো লাগে, আমি খুব সুন্দর। তো পরে আমি আস্তে আস্তে করে টাকা পয়সা জমাইয়া তারপরে আমি গেলাম ওই জাহাঙ্গীর কবির স্যারের কাছে গেলাম, যাওয়ার পরে লাস্টে দিয়া স্যারে আমার 7,000 টাকা দিয়ে একটা 7টা পরীক্ষা দিল, 7,000 টাকা নিছে, 7,550 টাকা ওইরকম টাকা লইছে 7টা পরীক্ষা করতে। পরে আমি বললাম আমি টাকারে এমন করি নাই যে টাকা যাক সমস্যা, দেখলাম আমার যে রোগ কোনো স্যারেরাই আমার ধরতে পারে না, এই যে পপুলারে মডার্নে বনানীতে, কিন্তু আমার নর্মাল ওষুধ দিত, আমার খুব শ্বাসকষ্ট ছিল, অ্যাজমা ছিল, অ্যালার্জি ছিল, আমার খুব বিরক্ত লাগতো, মানে থাইরয়েডের সমস্যা ছিল, তখন ফ্যাটি লিভার ছিল, তারপরে আবার রক্ত ইনফেকশন ছিল, তারপরে হাই প্রেশার ছিল, গ্যাসের সমস্যা ছিল, খুব গ্যাসের সমস্যা ছিল, শুরুর থেকেই গ্যাসের সমস্যা ছিল। তখন আমি এগুলা কি বুঝতে পারিনি, আমার এত ওষুধ খাই আবার স্যালাইন লাগাই, আমার শরীর দুর্বল না, কোনো কিছু পাই না, আমি টাকা ভাঙি মেলা বছর, 20 বছর থেকে আমি এই যে এদিকে টাকাই ভাঙছি, তো আমার কোনো পরিবর্তন আসে নাই। পরে লাস্টে দিয়ে আমি কি চিন্তা করলাম, আমি বললাম যে আল্লাহ তুমি আমার একটা পথ দেখাও, যে এই জায়গায় আমার রোগগুলা ভালো হয়ে যায়, কারণ আমার তো বাঁচা লাগবো, কারণ আমার উপরে আমার 2টা সন্তান, আমার শ্বশুরি, আমি, এখন আমার তো বাঁচা লাগবে, আমি না বাঁচলে ওরা কেমনে করে বাঁচবো। আপনার শ্বশুর শাশুড়িকে আপনিই দেখেন? হ্যাঁ, আমার শ্বশুর নাই তো, আমার শ্বশুর আমার জামাই রে
12 বছর না, এমন হইব 9-10 বছরের থুইয়া মারা গেছে টিপি রোগে। আর আমার শ্বশুরই আবার আমি দেখি, আমার বাচ্চা দুটারও দেখি, কিন্তু ও আর দেখার মতো কি আছে? ও তো মনে করেন কাম করে, পরে লাস্টে দিয়ে আমি বাসায় ছিলাম। আমারও তো আর আমার শ্বশুরই কাজ করে না, মাইশের বাড়িতে কাজ করে না আমার খাওয়াইতো, কিন্তু আমি এরকমই করি নেই। আমার শ্বশুরে এমন সম্মান করছি যে দেখো আমার শ্বশুরি, আমার মা কখনো আমার মাইশের বাড়িতে কাজ করে দুয়া ভাত খাওয়ায়নি। আমার শ্বশুরি মাইশের বাড়ি থেকে কাজ করে না আমারে আগে বাদ দিছে, তারপরে শ্বশুরি খাইছে। আমি বলছি আম্মা চলেন আপনিও খান। কয় না তুমি আগে খাও তারপরে আমি খাবো। আমি কই না আম্মা আপনিও খান, নাহলে আমি খাইতাম না। কয় না মা তুমি খাও। অনেক আদর করতো। তারপরে লাস্টে দিয়ে আর কি করবো, পরে দেখলাম না আমার শ্বশুরই অনেক ভালো। তো সন্তান দুইটা রাইখা তারপরে এই যে চাকরি করলাম, শ্বশুরি যেহেতু এত ভালো। তো আসলাম আইসা, শ্বশুরি টাকা পয়সা দেয়, শ্বশুরি একটা কাজ করে, স্কুলের দপ্তরি কাজ করে, 3000 টাকা আমার শ্বশুরির বেতন, এই হিসাবে কাজ করে। এখন আমিও মনে করেন ধরেন গার্মেন্টসে লাগছি, কাজ করতেছি, এখন নিজেরও অসুখ বুঝাও পারতাছি না, এখন কি করবো? একবার কান্দি, আবার চাকরি করি, আবার বসে থাকি, কইছি চাকরি ছেড়ে দেবো, এখন কি করবো? আর মা গো তুই চাকরি ছেড়ে দিলে কই যাবি, কোনে থাকবি, কেমনে খাবি, কি করবি? তুই চাকরি কর মা, তুই চাকরি কর, চাকরি না করলে কি করবি? তোর এত করা লাগতো না, টেনশন করা লাগতো না, তুই যতদিন আসো চাকরি করে খাবি। আর তুই যদি কিছু করতে পারস ভবিষ্যতে চাকরি করে, তাইলে তুই দেখবি সুখ পাবি, তুই চাকরি কর। তা আম্মু হারা অনেক বিয়ার কাজ আনছিল, মানে এরকম মাস্টার সরকারি চাকরি করে। তা আমি কইছি না আম্মু আমি করবো না বিয়ে শাদী, কোনোদিনও করবো না, ওই বিয়ে শাদী আইনে না। তো মা হেরা আমার অনেক খারাপ কথা কইতো যে বিয়ে শাদী না বলে কেমনে চলবি, তোর ভবিষ্যৎ আছে না, জীবনে আছে না, তোর ছায়া দিব কেডায়, তোরে দেখবো কেডায়, অসুস্থ হলে দেখবো কেডায়, মরলে তোরে দেখবো কেডায়? আমি কইছি না, দেখবো হইলো আল্লাহ, দেখার মালিক হইলো আল্লাহ। তারপরে আমার আম্মু কি করবে, পরে আর দেখে আমার পারে না, পরে কয় আচ্ছা তুই চাকরি কর আর খা, থাক, তোর যেমনি ভালো এমনি চল। তো এখন আমার নিজে নিজে যেমনি ভালো লাগে বা চলি, খাই, থাকি। তো এখন অসুখ বিষয় নিয়ে স্যারের কাছে গিয়ে আমার ভালোই হইলো, কেমনি ডাক্তার স্যারেরে পাইলাম। তারপরে লাস্টে দিয়ে আমার স্যারে আমার অনেক টাকার ওষুধ দিছে, মানে ওষুধ না এগুলা দামি দামি ঘি দিছে, অলিভ অয়েল তেল দিছে, মানে আমার যে যে রোগগুলা, মানে আমার তো মাথায় এমন সমস্যা ছিল, চুল ছিল না, আরো চুল ছিল না। পরে লাস্টে দিয়ে আমার অনেকে অনেক গালাগালি করলো। তখন থেকে আমি দেখলাম স্যারের কিছু কিছু প্রোডাক্ট নাই, আবার স্যারে কয় আমার ন্যাচারাল প্রোডাক্ট খাইতে, মানে ধরেন এই যে শাকসবজি ন্যাচারাল খাইতে। তো এখন আমি কি করব, শাকসবজি ন্যাচারাল নাই। এখন দেখ স্যারের লগে অ্যাড না, ওই যে একটা স্যারে ভিনেগার যে লেবু দিয়ে একবার বানায় আর বেকিং সোডা দিয়ে একবার বানায়, এই যে স্যারে জাহাঙ্গীর কবির স্যারের লগে মুজিবুর স্যারেরও অ্যাড আছে, ঠিক আছে। এখন দেখলাম ওইটা আইসি, এই স্যারের এটি দেখতে দেখতে ওই স্যারের এইটা আইসি। তো আমি কইলাম যে ও মা, আবার দেখি আর একটা স্যারও আছে, এখন আমি কি করবো? আমি কই দেখি আবার স্যারের সাজ দিলাম, স্যারের সাজ দিয়ে দেখতেছি স্যারের এই স্যারের আরো ওই স্যার আরো বেশি ফ্রেশ, মানে ভালো ভালো ভারতন, মানে ফ্রেশ ভারতন, অরিজিনাল ভারতন। ওই স্যারেরটিও ভালো, অনেক ভালো এই প্রোডাক্টগুলা। তো আমি স্যারের কাছে পরে আমার একটা পিঙ্কসল ছিল না, তখন আমি ওই স্যারের থেকে লাইফস্টাইল 6 মাস শেষ করার পরে দেখি আমার একটা পিঙ্কসল নাই। তো স্যারের পিঙ্কসল নাই, আমি গেছিলাম বাড্ডা গেছিলাম, ওই জায়গায় স্যারের অফিস, মানে হ্যাঁ ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের অফিস ওই জায়গায় বাড্ডা নূর টাওয়ারের সাথে। তখন গেলাম, ম্যামেরা বলতেছে ম্যাম ইয়া নাই, পিঙ্কসল নাই। তখন আমি চিন্তিত পড়ে গেলাম যে এখন আমার পিঙ্কসল নাই, আমি এখন কি খাবো? সাদা লবণ তো আমি জীবনে মরে গেলেও খাবো না, কারণ সাদা লবণের কারণে অনেক রোগ হয়, সাদা লবণেই অনেক রোগ হয়, যেটা আমার শরীরে নাই, যেটা ভিটামিন মিনারেল আছে লবণের ভিতরে, সেই জিনিসটা আমার নাই। তো এখন আমার স্যারেরা ভিটামিন মিনারেল দেখেই আমার লবণটা দিছে, যে এই লবণটা খাইলে হয়তো তোমার স্বাস্থ্য বা তোমার শরীরের রোগগুলা ধীরে মাফ হইবে। পরে আমি দেখি এখন আগের যে অফিসটা ছিল না স্যারের, ওই ম্যাডামের কাছে আমি ফোন দিছি, আগের নাম্বারগুলো ছিল না, ফেসবুকে কিন্তু দিয়ে দিছে। তো এখন আমি ওই জায়গায় বসে সিঁড়ির ভিতরে জাহাঙ্গীর কবির স্যারের সিঁড়ির ভিতরে বসে দেখতেছি যে স্যারের নাম্বারগুলো কোথায় আছে। ওই স্যারের নাম্বার অবশ্যই আছে,
মুজিবুর স্যারের, ডাক্তার মুজিবুর স্যারের নাম্বার অবশ্যই আছে। তখন আমি সিঁড়িত বসে বসে গাড়তাছি, দেখতাছি, তো দেখি একটা নাম্বার আছে 90 নাকি না কত জানি একটা নাম্বার আছে, এটা পুরানো নাম্বারটা। তা আমি ফোন দিছি, ম্যাম বলতেছে যে ম্যাম আমরা তো আর ওই জায়গায় এখন চাকরি করি না, আপনি দেখেন আরও স্যারে নতুন করে কিছু দিছিনি, এটা দেখেন, ওই নাম্বারে ফোন দেন। পরে ওই ম্যাডামটা একটা নাম্বার বললো, পরে আমি ওই নাম্বার পাই না খুঁজা, পরে দেহিবেলা আরও সার্চ দিয়া দেখি স্যারেরও নাম্বার পাইছি। এখন আমি বলতেছি ম্যাডামের ফোন দিছি সার্চ দিয়া যে ম্যাম আপনি কেন, এটা ডাক্তার মুজিবুর স্যারের চেম্বার না? বলে হ। পরে আমি বললাম যে ম্যাম এটা কোন জায়গা? ওই জায়গার থেকে স্যারের সিঁড়িত বয়ে বই বলতেছি ম্যাম এটা কোন জায়গা? পরে বলতেছে এইটা হলো এই যে মৌচাক, এটা কি জানি নাম, মৌচাক, এটা স্যারের, হ্যাঁ মালিবাগের মোড় আসেন আপনি। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে ওকে ম্যাম আমি আসতেছি। মালিবাগের মোড়ে আসলে কোন পাশে? পরে ম্যাম আমার বলে দিল মালিবাগের মোড়ে এই চিপাই মিষ্টির দোকানের এই সাইডে একটা তুমি আইসা জিজ্ঞাসা করবা। পরে আমি গেলাম, যাওয়ার পরে মালিবাগের মোড়ে, মৌচাক থেকে মালিবাগের মোড়ে নাইমা স্যারের এই জায়গা করলাম, এই স্যারের চিনেন? কয় হ্যাঁ এই চিপাদা যাও, ওই স্যারের ওই জায়গায় এই চেম্বার। পরে যাইতে যেতে দেখলাম হ্যাঁ স্যারের চেম্বার পাইছি। ডাক্তার মুজিবুর স্যারের হাউজ অফ হারমোনিতে পরে গেলাম, দেখলাম স্যারের বড় করে একটা পোস্টার টানে আসছে। আমি দেখে হাসি দিয়ে লাইলাম যে এই তো স্যারের কইতেছি ভালো পায়া লাইলাম তো স্যারের ইটা, ভালোই হয়েছে। আমি খুশি হয়ে আত্মাহারা হয়েছি, আমি আল্লাহ যা এনে যায় দেখি ম্যাডাম আমার পিংসল দিল, অনেক কিছু সাজায় রাখছে, মানে সুস্থ, মানে ন্যাচারাল জিনিস খাওয়ার জন্য মানুষ কিভাবে সুস্থ থাকবো, ন্যাচারাল জিনিস খাইলে কিভাবে ভালো থাকবো, মানে কিভাবে স্বাস্থ্য ভালো থাকবে, স্যারা অনেক কিছু সাজা রাখছে। তো আমি তো এগুলো দেখে চিনছি যে কি কি জিনিস আছে এই জায়গায়। আমি তো স্যারের 6 মাস ধরে প্রোডাক্ট খাইছি, এখন আমি দেখছি না, দেখি কিনোগুলো অনেক ভালো, তারপরে স্যারের পিংসলটা ভালো, তারপরে দেখতেছি স্যারের এই জায়গায় একটা আছে ওটস আছে, ওটসটাও অনেক ভালো, তেলটা ঘিটা। তারপরে দেখতেছি থাইরয়েডের সমস্যার একটা পাতা আছে, এটা কি পাতা জানি কয়, সিহুইট, এইটা হ্যাঁ সামুদ্রিক শৈবাল, তারপরে অনেক কিছু সাবান, হুইল, ন্যাচারাল মারাথন, অনেক কিছুই আছে, ঠিক আছে। পরে আমি ওগুলা করলাম, দেখলাম, দেখে আমি খুশি হইলাম যে স্যারের তো আছে দেখি। পরে আমি ওই পিংসলটা নিয়ে আসলাম, পিংসলটা নিয়ে আসার পরে আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে আবার ম্যামের কোথায় ফোন দিছি, আসার পরে আবার ফোন দিছি, পরে ফোন দেওয়ার পরে ম্যামেরা বলতেছে আমাকে এই জায়গায় সব কিছু আছে। তারপরে আমি একদিন গেলাম, আরও একদিন গেলাম, পরে গিয়ে দেখি ম্যামেরা পেঁয়াজ রসুন, তারপরে এই আবার মিষ্টি কুমড়া, তারপরে আবার এই পেঁপে, এগুলা কইতেছে এগুলা নিবেন। আমি কই ম্যাম আপনারা কি এগুলো বিক্রি করেন? কয় হ্যাঁ আমরা ন্যাচারাল জিনিস এগুলো সব কিছু বিক্রি করি রুগীদের জন্য, যেন তাদের স্বাস্থ্য ভালো থাকে, সুস্থ থাকতে পারে। আমি তো আরও বেশি খুশি হইলাম, আমি কই যাক ভালো হয়েছে, স্যারের এই জায়গায় ন্যাচারাল ডিম টিম পাই না, তারপরে জাহাঙ্গীর কবির স্যারের এই জায়গায় ডিম পাই না, শাকসবজি পাই না, স্যারে তো এডি করে না, স্যারে অন্য লাইফে অন্য স্টাইল করে, আর আছে কি না তাও আমি জানি না। তো আমি বললাম ভালো হইলো। তো এখন আস্তে 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 ম্যাডামের জানতে পারলাম, পরে এখান থেকে আমি করলা আনলাম, মিষ্টি কুমড়া আনলাম, পেঁয়াজ আনলাম, তারপরে পিংসল আনলাম, আস্তে আস্তে গিয়ে সব কিছু আনছি। আনার পরে খাওয়ার পরে দেখতেছি আমার খুব ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। ন্যাচারাল জিনিসের এরকম একটা স্বাদ, এই জায়গায় যে ন্যাচারাল জিনিস কিনছি সার ছাড়া কলাগুলা, ওই কলাগুলা খাইয়া দেখি কেমন জানি ন্যাচারাল কলা, তারপরেও জানি কেমন লাগে। তো আমার বান্ধবীরে বললাম তুই আমার বাসা আইতো, পরে কই কে আসো, পরে আসলো। আমি কই দেখো তো তুমি 2টা কলা খাও এর থেকে, আর ওই জায়গাতে 2টা কলা খাও। তো আমার বান্ধবী কলা খাইয়া কইলো মা এত মজাকে, এত স্বাদকে। তা আমি কই দেখো ন্যাচারাল জিনিসের কি স্বাদ, আর ওই কলাটা খাইয়া দেখো, কয় এইটা জানি কেমন আডা আডা, আর এইটা কেমন জানি একটা কার্বোহাইড্রেটের মতো, এটা কেমন জানি একটা মজা লাগে, এত সুন্দর। তারপরে আবার আমি মালটা আনলাম, মালটার সিজন আসলো। তো স্যার এখান থেকে গিয়ে বললাম ম্যাম মালটা আসছে না? তা আমার তো অ্যাড আছে, এখন অ্যাড হয়েছে, ম্যাডামেরা আমার এটি সেট করে দিচ্ছে নাম্বার টাম্বার, আমি তো কিছু করতে পারি না, ফেসবুক সেট করতে পারি না। তো আমি বললাম ম্যাম আমার সব কিছু সেট করে দেন, স্যারা যা স্যারে আমার যেন যায়, আমি যেন দেখতে পাই, আবার আমি যেন আসতে পাই। তো ম্যাডামরা সব সেট করে দিল। তাই দেখি বাড়া কি সুন্দর বড় বড় মালরা স্যারের গাছের। পরে আমি 2-3 বার রান্না খাইলাম, দেখলাম অনেক স্বাদ। তো আমার বান্ধবীরা বললাম তুমি আসো তো, এবারে মালটা দিলাম। তো বান্ধবী মালটা খাইয়া কয় ও মা এত স্বাদকে, এইটার এত স্বাদকে, ওই জায়গার যে মালটা খাই এমন টক, আবার কেমন জানি এই পাইনসা স্যারের এটা কি সুন্দর ভালো লাগতেছে এই মালটাটা। পরে বান্ধবী এখনো আমার এই মালটার কথা কয় বান্ধবী এই মালটাগুলা কি স্বাদ, এখনো কয় আমারে। হ্যাঁ
তারপরে তো আপনি তো মানে আমাদের ওই জায়গা থেকে হচ্ছে আমার জানা মতে আপনি স্লো কুকার, তারপর মাল্টি কুকার, তারপর হচ্ছে আপনি জুসার এবং কি পানি ফিল্টার পর্যন্ত নিচ্ছেন, অনেক এক্সপেন্সিভ, অনেক কিছু নিছি, দাম অনেক বেশি, অনেক বেশি, যেগুলো হচ্ছে যেগুলো এই জায়গার বাড়িওয়ালারাও নিতে সাহস পায় না, মানে যারা টাকা পয়সা আছে তারাও নিতে পারে না। না, এই জায়গার, এই যে আমাদের নারায়ণগঞ্জ, এটা লামাপাড়া, নারায়ণগঞ্জে পুরা সিটিতে এমন কোনো লোক নাই যে বাড়িওয়ালারা শুদ্ধ 7 তলা 10 তলা বিল্ডিং, এরা এগুলো নেওয়ার সাহস পায় না। এরা এটি কি জিনিস এটি বোঝে না। নিলেন এই সুস্থতার জন্য যে আপনি এত টাকা ব্যয় করলেন, ফিল্টার একটা নিলেন, তারপর হচ্ছে আপনি জুসার একটা নিলেন, কুকার নিলেন, এটা তো অনেক টাকা, অনেক টাকা। হ্যাঁ, অনেক টাকা, 2 লাখ টাকার কাছাকাছি, 2 লাখ 2.5 লাখ টাকারই কাছাকাছি। কারণ এটা আমি নিলাম, আমার খুব পছন্দ হয়েছে। কারণ এই জিনিসগুলো ব্যবহার করলে দেখতেছি আমি, যেহেতু সারের থেকে প্রোডাক্ট আনছি, পিংসল আনছি, অলিভ অয়েল তেল আনছি, ঘি আনছি, মানে সাবান আনছি, হুইল আনছি, তারপরে আবার অ্যামানয়েস আনছি, মানে যত প্রোডাক্ট আছে সারের, আমি সব প্রোডাক্ট সারের থেকে আনছি। আর একটা প্রোডাক্টের অনেক দাম। আপনি মানে সুস্থতার জন্য এত টাকা ব্যয় করেন, মানে এখন আপনি এটা রেজাল্ট কি পাইছেন? দেখেন ভাই, এটার রেজাল্ট তো অনেক সুন্দর, আমি আপনারে বইলা বুঝাইতে পারতাম না। এই যে আমি পানিটা খাই ফিল্টারের, আমি তো স্যারের বলছি যে স্যার, আমার পানির কারণে অনেক বছর থেকে আমার লিভারের সমস্যা, আর আমি যেমন তেমন পানি খাইতে পারি না। এই যে ঢাকা শহরের এই কল থেকে পানিটা, কাঁচা পানিটা ওঠে, এই পানিটার ভিতরে অনেক জীবাণু থাকে, এটার ভিতরে অনেক আয়রন থাকে। তো আমি দেখতে পাচ্ছি যে বোতলও নিছি, সাদা বোতল লাল হয়ে যায়। তো তখন থেকে আমি এই পানিটা খাইতে পারি না। পানির যন্ত্রণায় আমি অনেক বছর ভোগ করছি, অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করছি পানির কারণে, ঠিক আছে। এখন আমি পানির কোনো স্বাদ পাই না। আর পানি খাইলে, এই কাঁচা পানিটা ডাইরেক্ট খাইলে যখন ঠান্ডা লাগে, সর্দি লাগে বা শরীরে জ্বর আসে, কাঁচা পানিটা খাইলে আরো ইনফেকশন করে, মানে আরো কেমন জানি শরীরটা ভাল লাগে না। আর তখন দেখতাছি আমি গিয়ে ফ্রেশ পানি কিনে আনলাম, কিনে এনে খাইলাম, আর দেখি আমার কাছে ভালো লাগে। তে আমি স্যারের বললাম, স্যার, আরেকদিন অনেকদিন পর স্যারের বললাম যে ম্যাম, স্যারের এই জায়গায় ফিল্টার নাই, ফিল্টার সব কিছু তো দেই, স্যারে আনছে, আমরা একটু ভালো মন্দ যা আনছি। তখন কয় না, স্যারে বলছে যে ফিল্টারের, আমি স্যারের ভিডিওগুলো দেখছি, স্যারের আমি মোটামুটি অনেক ভিডিও দেখছি, ফিল্টারের ভিডিও, পানির ভিডিওটা বেশি দেখছি, যে সুস্থ থাকার জন্য পানির প্রয়োজন, 7টা গোপন সূত্র আছে, এই 7টা গোপন সূত্র প্রয়োজন, পানির প্রয়োজন, ভালো খাবারের প্রয়োজন, ব্যায়ামের প্রয়োজন, মানে আরও জিনিস আছে, এগুলা সব প্রয়োজন। আমি স্যারের অনেক ভিডিও দেখছি। তো এখন প্রথমবারের মতো ম্যামেরও বলছি, ম্যাম, আমার পানির ফিল্টার আসলে আমার আগে বলবেন, আমি স্যারের বলবেন যে এরকম পানির ফিল্টারের অর্ডার করছে ম্যাডামেরা। কয় ঠিক আছে ম্যাম, বলবো। পরে দেখছি এরপরে 6 মাস যাওয়ার পরে, 9 মাস হলো না, 4 মাস যাওয়ার পরে দেখি স্যারে ফিল্টার আনছে। তখন ফিল্টার আনার পরে তো আমি খুশি হয়েছি, ফিল্টার আনছে, পানির ফিল্টার আনছে। এর আগে তো মনে করেন আমি এই যে প্রেসার কুকার, মাল্টি কুকারটা, এইটা 13,500 টাকা যখন বেতন পেলাম। আমার বেতন, গার্মেন্টসের বেতন, কিন্তু আমি হেল্পারে কাজ করি, আগে কোয়ালিটিতে কাজ করতাম। আমার জামাই সব টাকা পয়সা করে লাইছে, মানে খাইছে। এখন তো মনে করেন জামাই নাই, মারা গেছে, পরে আমি একটু করে জমাইতেছি। তখন প্রথম বেতনটা পাইয়াই আমি 14,400 টাকা বেতন, আমার হেল্পারের বেতন। তখন ওই বেতনটা পাইয়াই আমি ম্যামের বলছি, ম্যাম, এখন তো ডিসকাউন্ট আছে, তাহলে আমার ওইটা দেন। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, তাই তুমি আসো নিয়ে যাও। তা আমি বলছি কত টাকা? কয় এখন ডিসকাউন্ট দিয়া 13,500 টাকা। তো এখন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি আসতেছি, আপনি আমাদের ওই মাল্টি কুকারটা দেন। পরে বলছে আসো। পরে আমি যাইয়া পরে বললাম, পরে মাল্টি কুকারটা 13,500 টাকা, 500 কয় টাকা জানি, পরে দিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখি না অনেক ভালো, এটার স্টিল ভালো, এটা দিয়া পুরোপুরি এমনি দেখলে। টাকা দিয়ে জুসার কিনলেন, মাল্টি কুকার কিনলেন, ফিল্টার কিনলেন, মানে এই টাকাটা আপনি কি ধীরে ধীরে সঞ্চয় করে জমাইছেন? আমি হ্যাঁ, আমি ধীরে ধীরে সঞ্চয় করে জমাইছি। এত টাকা তো আমার কাছে ছিল না, কিন্তু আমি না খাইয়া না পিন্দা, মানে অনেক কষ্ট কইরা নিজের জন্য জমাইছি, যে আমার যদি কোনো অসুখ বিসুখ হয়ে যায়, আমার জামাই নাই, আমার ছেলে সন্তানের এই অবস্থা, আমি কাজ করে খাই, আমার শাশুড়ি কাজ করে, আমার কি হবে তখন? আমি মরে গেলে আমার সন্তানের কি হবে? আর মা তো মাই, আর অন্য আরেক জায়গায় গেলে মেয়েদের কষ্ট হইবে বা দুর্নীতি হবে, পরিণতি হইবে। মেয়ে মানুষ না, ছেলে মানুষ হলে একটা কথা ছিল। তখন আমি আস্তে আস্তে করে খাইয়া না খাইয়া পরে এই টাকা পয়সা জমাইছি। জমার পরে দেখি আল্লাহর রহমতে আমার মনে করেন কিছু ক্যাশপাতি হয়েছে। অনেক বছর থেকে না হলেও 20 লাখ টাকা ক্যাশ হইতো, কিন্তু আমার এই অসুখের পিছনে আমি টাকা পয়সা ইনকাম করতে পারি না। আমার বান্ধবী আর আমি একসাথে গার্মেন্টস চাইছি, কিন্তু আমার বান্ধবী
20 লাখ টাকা ইনকাম করছে। আমরা গল্প করি না, আমার বান্ধবী আমরা মিল্লা গল্প করি, হ্যাঁ জমাইছে। তখন আমি বললাম, আফসোস করলাম, আল্লাহ তুই এত টাকা জমাইছিস, আমি জমাইতে পারতাছি না টাকা পয়সা। আমার অসুখের জন্য আমার চাকরি জায়গা মানে অসুস্থ থাকি তো আমি যাইতে পারি না কাজে। পরে লাস্টে দিয়া কি করলাম, আমিও 8 লাখ টাকা জমাইছি, না জমায়ের কথা না, আমার 20 লাখ হইতো, কিন্তু আমি 8 লাখ টাকা জমাইছি ওই জায়গার থেকে আমি আমার সুস্থতার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরে ওই জায়গার থেকে আমি ব্যাংকে রাইখা দিছি ওই টাকা। পরে ওই জায়গা থেকে দেখলাম যে মাল্টি কুকার না, পানির ফিল্টারও আসছে, তখন জুসার মেশিন আছে। জুসার মেশিনের অনেক গুণ, মানে কয়া পারা যায় না। আপনার ওষুধ খাওয়া লাগবে না তো, পানির ফিল্টারটা, এই যে ডাক্তার মুজিবুর স্যারের এই জায়গার পানির ফিল্টারটা, তারপরে জুসারটা, হ্যাঁ এই দুইটা যদি ব্যবহার করে একটা মানুষের মনে করেন সুস্থতায় নিজেই ঘরে কিনা রয়েছে, যদি হ্যাঁ বুঝে চালাইতে পারে বা বুঝে। তো এখন আমি স্যারে বললো যে মাইয়া তুমি এই পানির ফিল্টার লও, তোমার সুস্থ থাকতে কি লাগবে আমি দিতেছি। পরে স্যার আমার পানির ফিল্টার দিল, জুসার, তারপরে জুসার মেশিনটা দিল, দুইটা দিল। এই না হলো 1,80,000 85,000 টাকার মতো দুইটা জিনিস তখন স্যার আমার দিল। তখন আমি গেলাম ব্যাংকে, যাওয়ার পরে স্যারের ফোন দিছি ব্যাংকে যাওয়ার পরে যে স্যার আমি এই পানির ফিল্টারটা আর এই জুসার মেশিনটা নিবো, আপনি আমি তো অনেক অসহায় গরিব মানুষ, তাহলে আপনি আমার ঠিক করে দেন, আমি কি টাকা তুলবো ব্যাংকের থেকে? কয় হ্যাঁ তুলো, আমি তোমারে দিব। তখন স্যারে আমারে এই জুসার মেশিনটা 1,20,000 টাকা দিছি। পরে স্যারের জুসার মেশিনটা আর এই পানির ফিল্টারটা আমারে দিছে। দেওয়ার পরে আরও কিছু টাকা বাকি ছিল স্যারের আমি বলছি স্যার আমি কিন্তু আবার পরে এই টাকাটা আমি দিব, বেতন পাইয়া আপনারে দিব, আমি কিন্তু দিতে পারতাছি না এইভাবে। আমি কিন্তু কত টাকায় তুলছি, হ্যাঁ অত টাকা তুলছি, মানে আমার ব্যাংকে আমি বই করছি না, ব্যাংকের বই করছি না, ওই বইয়ের ভিতরে আরও টাকা আছে, কিন্তু এগুলো তোলা যাইতেছে না, আর তুলতে পারতাছি না। আমি স্যারের সব বাইঙ্গা বলছি যে স্যার আমি ওই টাকাটি তুলতে পারতাছি না। তো স্যারে কয় আচ্ছা ঠিক আছে, তোমার আমি এগুলো দিমু, তুমি আসো। পরে আমি 1,20,000 টাকা তুলে নিয়ে আসলাম। পরে আমার কাছে আসছিল আরও 10,000। তো এরকম করে আমি ওষুধও নিলাম, আবার 1,20,000 টাকা 18,000 টাকা দিলাম স্যারেরে। পরে আজকে 2 মাস হইলো স্যারেরে বেতন পাইয়া টাকা ই করে ধীরে ধীরে দিতেছি। এখন আর কয় টাকা পাইবো, মনে হয় আর 20,000 21,000 টাকা পাইবো এই মাসে। আল্লাহ এখন আমার মেয়ে দুটা আমার শাশুড়ির কাছে থাকে, রংপুরে থাকে। হ্যাঁ হ্যাঁ, ওদের পড়াশোনা আমার শাশুড়িও চালাই খরচ, আমিও চালাই খরচ। যখন বেশি লাগে বেশি দেই, যখন কম লাগে হ্যাঁ হ্যাঁ পড়াশোনা করতেছে। তবে কি না কখনো ঢাকা শহর দেয় নাই, এই ছোট থেকে বাবা মারা যাওয়ার পর থেকে আমি তো আনতে পারি না। আমি মহিলা মানুষ, আমি হলো গার্মেন্টসও কাজ করি, বুঝছেন, কিভাবে যাব? আর কাজে গেলে এই জায়গার মানুষ, মেয়ে মানুষ 2 জন, তখন আমার একটা টেনশন না, তো আমি বাকি টেনশন নিতে চাইলাম না, টেনশনে তো আরো বাইরে জায়গা রোগ। তো এখন লাস্টে দিয়া এই কুকার মাল্টি কুকার মুজিবুর স্যারের থেকে পানির ফিল্টার জুসার মেশিন তখন আমি শারীরিক কেমন এরকম আগের থেকে যে আপনি যে পপুলার ডাক্তার দেখাইতেন এখন ভালো আছে ভাই? শুনেন, আমি অনেক এখন ভালো, কি জন্য ভালো জানেন? পানিটা খাইয়া আর ওই জুসার মেশিনের, এই যে জুসার মেশিনের ধরেন মিষ্টি কুমড়ার জুস, করলার জুস, তারপরে বিটরুটের জুস, এগুলা খাইলে আমি দেখি আমার এত সুন্দর ভালো লাগে, মানে পেটও কিছু থাকে না, পেটও খারাপ ব্যাকটেরিয়া আছে না, এগুলা কিছু থাকে না, আর আমার শরীরে এনার্জি আসে, শক্তি আসে। উমা এগুলাকে এমন এত মজাকে আর জীবনও তো এগুলা দেখি নাই। আর ওই মেশিনটা দিয়া এক দাদা ফাইবার বার হয়, আরেক দাদা জুস বাইরে, যে কোনো জুস ধরেন আমার গাছে একটা মুন্ড ফল, সাদা একটা ফল, ওইটা পাইরে আমি জুস করছি, ওইটার ভিতরে অনেক স্বাদ, ওইটার ফাইবারটা বাইরেছে না, অনেক স্বাদ ওইটার। পরে এইগুলার জুস, করলার জুস, মিষ্টি কুমড়ার জুস, এগুলা খায়া আমি অনেক সুস্থ। আপনি যে এত বড় একটা দুঃসাহস করছেন, মানে এটা তো অনেক জাগত ধরেন যে অনেক সামর্থ্য আছে, অনেক টাকা পয়সা আছে, না 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 না, সুস্থতার পিছনে আপনি যে এত টাকা ব্যয় করছেন, এই গল্পটা শোনার জন্য কিন্তু আমি আসছি এত দূর। সত্যি কথা যে অনেক টাকা পয়সা আছে, হ্যাঁ অনেক টাকা পয়সা আছে, আমরা দেখি নিজের হাতে যে অনেক টাকা পয়সা। কেউ এত বড় সাহস করে না। না না না, 95,000 টাকার ফিল্টার, তারপর হচ্ছে একটা জুসার হচ্ছে প্রায় 85,000 টাকা, কুকারের দাম হচ্ছে 13-14, কি সাহস করে না ভাই আমার সুস্থতার জন্য। আমার কারণ আমি ব্যাংকে টাকা পয়সা জমাইছি বুঝি নাই, কিন্তু এখন আমার সুস্থতার জন্য যদি আমার আরো টাকা যায়, তখন আমি মনে করবো যে এটা আমার ব্যাংক, আমার শরীরটাই আমার ব্যাংক।
আমার শরীরটাই আমার ব্যাংক। আপনার কথা হচ্ছে আপনি সুস্থ থাকলে আপনি টাকা পয়সা আরো ইনকাম করতে পারবো। আমি যদি সুস্থই না থাকি টাকা পয়সা কেমনে ইনকাম করব? এই জন্য ভাই এগুলা ব্যবহার করে, পানির ফিল্টার, এই জুসার মেশিন ব্যবহার করে আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। আমি এত সুস্থ, আমি চাইতেছি যে আমার ফ্যামিলি শুদ্ধ আনতে, কিন্তু এরা তো বুঝে না। এরা মনে করে যে এটি জানি কি। এখন আমি তো এটির গুণাগুণ স্বাদ পাইছি, আমি বুঝি যে এটি কি জিনিস। তাই আমি বলছি যে আমার মেয়েরা, আমার শ্বশুরি বা আমার 2 মেয়ে, আমি আমার পুরা ফ্যামিলি শুদ্ধ সুস্থ করবো আস্তে আস্তে ধীরে ধীরে। আমার এই একটা অনেক ভালো, জানেন এগুলা। আপনাকে সুস্থতা দান করে তোমার আল্লাহ আপনাকে ভালো রাখে। আর কিছু বলার আছে? না, আর কি বলবো, আপনাকে অনেক কষ্ট দিলাম, দূর থেকে আসলেন। কষ্ট দিছে না, আপনারে কষ্ট দিছে। আপনি আপনার জীবনে যে না ভাইয়া, সারা এই জায়গা থেকে যে আমি অনেক প্রোডাক্ট আনছি না, এই প্রোডাক্ট গুলা 1 নাম্বার খাঁটি ভালো, অনেক ভালো, জানেন অনেক ভালো এই প্রোডাক্ট। মানে আমি মনে চাই কি সব মানুষেরা আমি সুস্থ করে লাই। আমি যে নিজে সুস্থ হয়েছি খাইয়া দেয়া, সারের পানি খাইয়া, আবার জুস বানাইয়া, তা আমি মনে করি যে আমি যদি আরেকজনের সুস্থ করতে পারতাম, তা আরেকজনের অসুখ দেখলে আমার অনেক কষ্ট লাগে যে আমি কি সুন্দর সুস্থ হয়েছি এগুলা খাইয়া, তা আরেকজনের সুস্থ করবো। তো সবাই তো আর বুঝে না, সবাই বুঝে না, সবাই। আপনার এই গল্পটা যখন ফেসবুক ইউটিউবে যাবে, মানুষজন তখন বুঝতে পারবে যে আসলে টাকাই সবকিছু না। ভাইয়া কি জানেন, আমি টাকারে প্রাধান্য দিতেছি না, তো দিতেছি আমার শরীরের সুস্থতার জন্য। আমি সুস্থতার জন্য সবকিছু করতে পারি। এই কে 95,000, 2 লাখ, 3 লাখকে আমি আমার যত টাকা আছে সুস্থতার জন্য ব্যাক করতে পারবো। আমি জীবনে টাকা ইনকাম করবো, আমি কি নিজে আমি খাবো না? টাকা ইনকাম করে আমি রাইখা যাবো, আরো আমার বাচ্চা কাচ্চারা খাইবে। আর এমন যে আমি টাকা ইনকাম করে আমি রাইখা যাবো, আমার বাচ্চারা খাইবে, এমন কোনো কথা আছে? কত কোটি কোটি মানুষ এই যে বাড়ি গাড়ি করে যায়, এরা আরেকজনে লুটা পুইটা লইয়া যায়, এর বাচ্চা কাচ্চারা খাইতে পারে না, খাইতে পারে? সেটা আমি চিন্তা করছি যে। আর স্যারে বলছে, মা ব্যাংকে টাকা রেখে কি করবা? তোমার শরীরটা হইলো তোমার ব্যাংক, বড় ব্যাংক। এই ব্যাংকটা যদি ভালো থাকে, সুস্থ থাকে, তুমি সব কিছু জীবনে জয় করতে পারবা। তখন স্যারের কথা শুনে আমি, স্যারের ভাই আসছে না, এই স্যারের ভাইয়ের কথা শুনে আমি খুব খুশি হয়েছি। আমি বলছি না, স্যারে যেটা বলছে এটা আমার খুব পছন্দ হয়েছে কথাগুলা। আসলেই তো আমি টাকা পয়সা ব্যাংকে রেখে কি করবো? আমি যদি আজকে মরে যাই, আমার মেয়েরা খাইবো বা আমার বোনেরা খাইবো, আমার তার কেউ নেই, আমার বোনেরা খাইবো বা আমার ভাই খাইবো। তা আমিও নিজে কিছু সুস্থ হইলই। তো সুস্থ হলে আমি যদি সুস্থ হই, আমি আরো চাকরি করে টাকা ইনকাম করতাম, ওডি খাইবো আমার মেয়েরা। তা আমার জীবনে আমি কোনো টাকা পয়সা খাই নাই, আর খরচও করি নাই। এখন যা লাগছে আমি এখন বলছি যে আমি সুস্থতার জন্য আমার মেয়েদের সুস্থ করব, আমি সুস্থ হবো, এগুলো নিয়েই আমার ফ্যামিলি পুরা সুস্থ করব। এই জন্য আমি নিছি। এই টাকার প্রতি আমার কোনো নেই। এখন আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি অনেক ভালো আছি ভাই। আমি আরো কিছু কিনতে চাইতেছি স্যারের এই জায়গার থেকে। নিছি তো পানির ফিল্টার নিছি, তারপরে এই যে মাল্টি কুকার নিছি, জুচার নিছি। আমি চাইতেছি আবার ব্লেন্ডারটা নিতে, মানে ব্লেন্ডারটাও অনেক ভালো, কারণ এটা অক্সিডাইজ হয় না। স্যারে কইছে এটা ভিতরে স্লো জুসার, মানে স্লো, মানে এটা স্লোভাবে দাঁতে, মানুষের দাঁত যেভাবে কাটে ওইভাবেই খাইতে আসে। মানে ওইটা নিলে মনে করেন কোল্ড প্রেস স্লো জুসার না। তাও আমি জুসার মেশিনে দিছিলাম এই যে মিষ্টি কুমড়া, তারপরে অনেক কিছু দিয়ে দেখলাম যে না, একটা মানুষের দাঁতের মতো। আর এগুলার রসটি এত ন্যাচারাল কা, আর এত ভালোকে, মানে কিছু একটা পিঙ্ক সল মিশাইয়া খাইলে বা একটু গোলমরিচ দিয়া খাইলে দেখি অনেক মজা, অনেক মজা। কারণ আজকে সকালবেলা আমি মিষ্টি কুমড়া জুস বানাইছি, মানে এটা কি জুস নাকি আমের ফলের রস। তা মনে করলাম, খাইলাম, দেখলাম অনেক মজা লাগলো। আর এই যে খাইলাম, আমি সারাদিন গার্মেন্টসে চাকরি করি, অনেক অনেক মাসে ভাত খায়, মাছ খায়, সাদা ভাত খায়, পেট বড়ে বড়ে আবি যাবি খায়, আমি কিছু খাই না। আমি সারাদিন আমার এগুলো এনার্জি দেয়, আমার সারাদিন এনার্জি দেয়, এই জুসে এনার্জি দেয়। তখন আবার এই যে আমি স্যারের এই জায়গা থেকে ভিনেগার আনছি, বেকিং সোডা আনছি, মানে মেলা কিছু খাইছি, এগুলো আমার সারাদিন। আমার ভাই গরিব মানুষ, আমার কোনো সামর্থ্য নাই। আমি চাকরি করে যেই টাকা জমাইছি আমার নিজের সুস্থতার জন্য, আমি এই টাকারে মনে করি না, বুঝছেন? মানুষে বলে না যে হুরো এগুলা কি জিনিস, এগুলা হুদা বুয়া এই সে। আমি এটি বিশ্বাস করি, কারণ কি আমি সব গুণাগুণটা পাইয়া লাইছি, সব সত্যটা আমি পাইয়া লাইছি। আমি তো নিজে পাইছি। আমি যদি না পাইতাম, আমারে আল্লাহ, আমি এতিম মানুষ, অসহায় মানুষ, আমারে এমন জায়গায় নিবে না যে আমি যেন যে একের পয়রা মরি, ঠিক আছে? তখন আমি যাক যেন গেছি, ভালো হয়েছে, আমার খুব উপকার হয়েছে। আমি আরও মনে করি যে গার্মেন্টসও আমি চাইছিলাম ঈদের পরে চাকরি ছেড়ে দেবো, কুরবানিদের পরে। এখন দেখি আরও যত জীবন বাঁচমো অত জীবন চাকরি করতে মন চায়। আর সবাই দেখি কাজ কাম করতে এলে অসুস্থ হয়ে যায়, এটা হয়ে যায়, হিডে হয়ে যায়, আমার খুব কষ্ট লাগে। ভাই আমি অনেক সুস্থ আছি আপনাকে দোয়ায়। এই স্যারের এই জায়গার থেকে অনেক কিছু আনছি, আমি অনেক সুস্থ আছি। আমার মনে হয় যে আমার শরীরে কেমন জানি একটা, আগে যে এই চওড়া মেজাজ ছিল আমার,
চড়া মেজাজ, থাইরয়েডের সমস্যা থাকলে তো হ্যাঁ চড়া মেজাজ থাকে, হঠাৎ মেজাজ গরম হ্যাঁ হয়। মেজাজ গরম হয়, সেটা নাই। মানে আমার স্যারেরা বলতেছে, সুপারভাইজার বলতেছে, ও মা তুই এত পরিবর্তন কইতি খালি, এত পরিবর্তন কেন? এখন সবাই আদর করে দিই, আপনি অ্যাসিডিক বডি থেকে অ্যালকালাইন বডি, অ্যালকালাইন বডি করছি না, এই জন্য কোন স্যাররা কয় এই ভালো করে কথা কও, কথাও তো কইতে চাইতেছে না। আবার গ্যাঞ্জাম করলে, আবার কোনো গ্যাঞ্জাম করলে আমার মাথায় ওগুলো সহ্য হয় না। মানে আমার কেমন জানি একটা সুন্দর একটা ব্রেইন এসে পড়ছে, বুঝছেন, যে কার সাথে কেমন ব্যবহার করা লাগবো, কার সাথে কিরকম করা লাগবো, সেই রকম একটা ব্যবহার আছে। আগে কিন্তু এরকম ছিল না, আমি কিন্তু খুব রাগে যেতাম গা, কারণ থাইরয়েডের সমস্যা ছিল, তারপরে হাই প্রেশার লো প্রেশার ছিল, তারপরে আমার এই যে ফ্যাটি লিভার ছিল, তারপরে আমার অনেক বছর থেকে অনেক রোগ ছিল, তারপরে শ্বাসকষ্ট ছিল, অ্যাজমা ছিল, অ্যালার্জি ছিল, চোখ দা বায়া বায়া পানি পড়তো, হ্যাঁ। তারপরে এই যে এখন তো চুল আছে দেখেন তো, এখন এখন আমার সুন্দর চুল দেখেন, এখন সুন্দর চুল দেখেন। আগে এই জায়গাটা ফাঁকা ছিল, এই জায়গাটা ফাঁকা ছিল, আমি তো চুল করে রাখছি, হ্যাঁ অনেক ফাঁকা ছিল, এখন ফাঁকা করে এখন দেখি আমি প্রতিদিন ব্যায়াম করি, তারপরে জুস খাই, স্যারের এই জায়গাতে করলার জুস এটা খাই, তারপরে পানিটা ঠিক মতো খাইতেছি, তারপরে আবার দেখি আমার আগের চেয়ে অনেক এনার্জি পাই, অনেক শক্তি মাসাল্লাহ আসছে ফিরা। আমি কই যে আমার এরকম শক্তি এসে কিভাবে, আমি কই যত জীবন বাঁচবো আমি যদি এই সারা দিন থেকে ফোটা কিনে খাইয়া যাই করতাম, তো ভাই আমার মেয়েকেও সুস্থ করবো ইনশাল্লাহ আপনাকেও দোয়ায়। কারণ আমি এই জায়গায় ভালো কিছু পাইছি, মানে এই মেডিসিন বাইরের মেডিসিন দিয়া যে কিছু নষ্ট করে লাইতেছে মানুষের, এই কিডনি লিভার অনেক দিন ধরে খায় না, অনেকই নষ্ট করে লাই ভাই। তা আল্লাহ আমার বাঁচেছে, আমার তো ক্যান্সার শরীরে বাসাবাদ দিল, অনেক রোগে ক্যান্সার বাসা বাঁধে না, অনেক রোগে ক্যান্সার বাসা বাদ দিল। তো এখন সারের দিকে এগুলো খাইয়াতে এখন আমি সুস্থ, পুরাপুরি সুস্থ। এখন আমার লিভার ভালো, কিডনি ভালো, তারপরে আমার দাঁতগুলা নষ্ট হয়ে গেছিল, চোখ দা পানি পড়তো, আল্লাহর রহমতে ইনশাল্লাহ সারের এই জায়গাতে, দুই সারের এই জায়গাতে ধরেন এই যে আমি শাকসবজি আনি, পেঁয়াজ আনি, রসুন আনি, তারপরে কাঁচামরিচ আনি, আদা আনি, তারপরে এই জায়গাতে যাই নারায়ণগঞ্জ থেকে আমি এই মৌচাক যাই। আমি মেয়ে মানুষ, আমি ডিউটির থেকে বের হইয়া 5টা বাজে বের হইয়া বা 7টা বাজে বের হইয়া আমি ওই জায়গায় যাই। মেয়ে মানুষ পানি আনতে আগে যাইতাম, এখন তো পানি কিনা লাইছি, এখন আর যাওয়া লাগে না। তো এখন আমি এগুলোর লেগে যাই, আবার ফিরাই, ট্রেনে যাইতাম হে রাইতে 10টা বাজতো। আমি অফিসে বের হইয়া অফিসে রক্ষা করতাম, কারণ অ্যাবসেন্ট দিলে আমার বাইর করে দিব, আমার তো কি অবস্থা হইব। তো এই জন্য আমি এই জায়গাতে গিয়ে অনেক কষ্ট করে বাড়তো না আনি, এখন সব কিছু ন্যাচারাল পাইছি আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগে, মনে চাই যে সব সময় এগুলো সারাদিন থেকে আনবো নিমু, আর যদি কেউ নিতে চায় আনতে চায় তাকেও পরামর্শ দিয়ে ভালো বুদ্ধি দেয় যে আপনারা এগুলো করেন নেন, যে আপনারাও সুস্থ থাকতে পারবেন। এখন যার যার ইচ্ছা, না নিলে হ্যাঁ ইচ্ছা, হ্যাঁ যদি থাইকা দিয়া অন্যজনের মারা যায় ওইটা কি আর আমরা ধরে রাখতে পারবো? কয় কি মারাই যাবো, খাই মারাই যাবো। তো খাই নিজের একটা শরীরের শারীরিক সুখ আছে না, আছে না? বাচ্চা থাকার জন্য সবার সাথে একটা ভালো ব্যবহার, মন মানসিকতা, তারপরে একটা ব্রেনের একটা স্মরণশক্তি, সুস্থতা, নিজের মানে একটা জীবনে যতটুকুই বাচ্চা থাকে একটা ভালো দৃশ্য লাগে না? ভালো দৃশ্য তো কেউ পায় না। এই যে ধরেন সাদা ভাত খাইতেছে অ্যাভেলেবেল, তারপরে আবার দেখেন এই যে আবল তাবল, এই যে ব্যানগাড়ি, এইটা আবি যাবি মিষ্টি ফাস্টফুডের দোকানে আবি যাবি খাইয়েই তো মানুষের ধরেন টাক হয়ে যায়, চোখ দা পানি পড়ে, চোখ বন্ধ হয়ে যায়, চোখে হ্যাঁ দাঁত নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায়। হেরা বুঝতেই পারে না যে আমার শরীরের এরা ভালোই বাসে না। আগেও আমি এরকম ছিলাম, শরীরে ভালোবাসতাম না। এখন তো মনে করেন সব সারে যেন যাই বুঝছি, দেখছি, আবার খাইও দেখছি, অনেক মজা স্বাদ, মানে অরিজিনাল ন্যাচারাল জিনিসের কি স্বাদ। তো এখন আগেরকার জিনিসের মতোই। তো এখন আমি চাই যে সারে যত জীবন বাঁচি আমার মেয়েরাও সুস্থ করাবো, আমিও নিজে সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আর কি করতে চাই, জীবনে বহুত কষ্ট করছি, অনেক কষ্ট করছি জীবনে। এখন আপনাকেও দোয়া আমি সুস্থ আছি। মেলা কথা কইলাম ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাকে এই জায়গাতে নিতে পারি, প্রোডাক্ট খাবি যাবি যা আছে, প্রোডাক্ট না শুধু আপনারে যাতে আল্লাহ সুস্থতা দান করে, আমি পরিবারে যাতে ভালো রাখে। হ্যাঁ ভাই, চাইতাছি আমার পরিবার সুস্থ করতে, আমি তো সুস্থ নিজে হয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।